পেছালো বিপিএল এর নিলাম, 17-র পরিবর্তে ক্রিকেটারদের দলে ফেরানোর আনুষ্ঠানিকতা 21 নভেম্বর। বিদেশিদের জন্য সর্বোচ্চ $3.5 লাখ খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মঞ্জুরুল ইসলাম তৌহিদুলের অন্যায় থেকে বাঁচতে 4 বছর আগেই বিসিবির দ্বারস্থ হয়েছিলেন জাহানারা। 13 পাতার চিঠি পেয়েও আমলে নেয়নি ক্রিকেট বোর্ড। এবং ভারতের আগে নেপালকে হারাতে চান হামজা চৌধুরী। দেশকে প্রতিনিধিত্ব করাই বেশি গুরুত্বপূর্ণ লেস্টার সিটি তারকার রবির সঙ্গে 1 বছরের চুক্তি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, 11 নভেম্বর 2025 বাংলাদেশের টেস্ট ইতিহাসে 25 বছর পূর্ণ করলো আজ, এবং সেই 25 বছরের 155তম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ, এবং যেখানে মুশফিকের রয়েছে 99টি টেস্ট। 99তম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্টের প্রথম সেশনে বাংলাদেশ একটু ব্যাকফুটে ছিল, কিন্তু দ্বিতীয় সেশনেই কিন্তু আবারও অনেক আপার হ্যান্ডে চলে এসেছে টাইগাররা। প্রথম সেশনে প্রথম ওভারেই আমরা দেখেছি হাসান মাহমুদ উইকেট তুলে নেন, আয়ারলিশ ক্যাপ্টেন অ্যান্ড্রু বালবার্নি তাকে আউট করে দেন, কিন্তু তার পরবর্তীতে টানা 3 ওভারে 3টি ক্যাচ মিস কিন্তু বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়। বিশেষ করে পল স্টার্লিং এর 2টো ক্যাচ মিস করেছেন আমাদের বাংলাদেশের ফিল্ডাররা, একটি গালিতে এবং আরো একটি সেকেন্ড স্লিপে মিস করেন সাদমান এবং মেহেদী হাসান মিরাজ। এছাড়া এই মুহূর্তে কারমাইকেল তিনিও 50 করেছেন কিছুক্ষণ আগে, এবং অভিষিক্ত ব্যাটার তিনি আয়ারল্যান্ডের, তিনিও কিছুক্ষণ আগে 50 পূরণ করেছেন, এবং তারও একটি ক্যাচ কিন্তু মিস হয়েছে স্কয়ার লেগে তাইজুল ইসলামের হাতে। এবং এই কারণে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা প্রথম সেশনে একেবারেই আসলে প্রভাব বিস্তার করতে পারেনি ওই একটা উইকেট ছাড়া, কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই আবারও নাহিদ রানার বোলিং তাণ্ডব এবং নাহিদ রানার বোলিং এর গতিতে মোটামুটি পরাস্তই হয়ে যান পল স্টার্লিং, এবং প্রথম ওভারেই তিনি উইকেট দেন, এবং সাদমান ইসলাম এবং তত ক্যাচটি ধরতে পেরেছেন। এবং পরবর্তীতে পরের ওভারে আমরা দেখেছি এরিট অ্যাক্টরকে বিদায় করেছেন মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে ক্যাট কারমাইকেল এবং কার্টিস ক্যাম্পারকে আমরা দেখছি আয়ারল্যান্ডের হয়ে ব্যাটিং করছেন। এই টসে জিতে যখন আইরিশরা ব্যাটিং নিয়েছিলেন তখন তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ব্যাটিং করার কারণ কি। তারা বলছিলেন যে সার্ফেসটা আসলে ব্যাটসম্যানদের জন্য প্রথম সেশনে অথবা দ্বিতীয় সেশনে অন্তত প্রথম দিনে ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলবে, এবং সেটাই আমরা দেখছি। বোলাররা যে খুব বেশি সুযোগ পাচ্ছেন তা কিন্তু নয়, আবার যাও দু একটা সুযোগ তৈরি হচ্ছে সেটাও কিন্তু ফিল্ডারদের কারণে মিস করেছে বাংলাদেশ। কিন্তু তারপরও এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থায় আছে বলা যেতে পারে যে এখন 50-50 পজিশন, মানে এই মুহূর্তে আসলে কাউকে আসলে এগিয়ে রাখা যায় না, তবে সেকেন্ড সেশনে আপার হ্যান্ডে আছে বাংলাদেশ, সেটা বলাই যেতে পারে। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। পিছিয়ে যাচ্ছে বিপিএল এর নিলাম, 17 নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হতে পারে 21 নভেম্বর। নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে 13 জন দেশি এবং অন্তত 2 জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। অকশনে দেশিদের জন্য $4.5 কোটি আর বিদেশিদের জন্য অকশনে ডিরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ $3.5 লাখ খরচ করতে পারবে দলগুলো। এছাড়া অকশনের আগে সর্বোচ্চ 2 জন করে লোকাল ও ওভারসিজ প্লেয়ার সাইন করতে পারবে প্রতিটি দল। এক বিপিএলই নাড়িয়ে দিয়েছিল ফারুক আহমেদের চেয়ার। নানা বিতর্কের কারণে বিসিবি সভাপতির পদ হারিয়েছিলেন ফারুক। আমিনুল ইসলাম বুলবুলের কাছে 12তম আসরের সফল আয়োজন তাই ফার্স্ট প্রায়োরিটি। নবনির্বাচিত বোর্ডকে বিতর্কমুক্ত রাখতে প্রথমবারের মতো ব্রিটিশ এজেন্সি IMGর মাধ্যমে আয়োজন করা হচ্ছে বিপিএল। কিন্তু এত কিছু করেও ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর আগেই রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হর্তাকর্তাদের। চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে রয়ে গেছে বিতর্ক। একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। শোনা যায় ফিক্সিং ও খেলাপি ঋণ সহ নানা গুঞ্জন, যার কিছু কিছু তথ্য প্রমাণও রয়েছে। সব জেনে শুনেও কেন এমন প্রতিষ্ঠানকে ওনারশিপ দেওয়া হলো, কেন এভাবে চোখ কান বন্ধ করে রাখছে বিসিবি, এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে বিতর্ক মেলছে ডালপালা। বোর্ডের এলোমেলো অবস্থা আরও স্পষ্ট হচ্ছে নিলামের দিনক্ষণ পেছানোর খবরে। এবারও প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি রাখতে চেয়েছিল বিসিবি, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কারণে শেষ পর্যন্ত নিলামের মাধ্যমে হবে খেলোয়াড় কেনা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও 17 নভেম্বর অকশনের তারিখ নির্ধারণ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল, কিন্তু সপ্তাহখানেক আগে দিনক্ষণ পরিবর্তন করা হলো। নতুন তারিখ হতে পারে 21 নভেম্বর।
জানা গেছে প্লেয়ার্স অকশনের রুলস রেগুলেশনও নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে 13 জন দেশি ক্রিকেটার নিতে হবে, যাদের জন্য খরচ করতে পারবে সর্বোচ্চ 4.5 কোটি টাকা। আর অকশন থেকে বিদেশি ক্রিকেটার নিতে হবে অন্তত 2 জন। অকশনের আগে সর্বোচ্চ 2 জন করে লোকাল ও ওভারসিজ প্লেয়ার সাইন করাতে পারবে প্রতিটি দল। ডিরেক্ট সাইনিং ও অকশন মিলিয়ে ফরেন রিক্রুটদের জন্য খরচ করতে পারবে সর্বোচ্চ $3.5 লাখ বা 4 কোটি 30 লাখ টাকা মতো। যেহেতু প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নিচ্ছে বিসিবি, তাই বলাই যায় ওই টাকার মধ্যেই স্কোয়াড গোছাতে হবে তাদের। সর্বোচ্চ 16 জন দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করতে পারবে দলগুলো। রিজার্ভ সহ প্রতিটি দল 22 সদস্যের স্কোয়াড মেইনটেইন করতে পারবে। ম্যাচে মিনিমাম 2 এবং ম্যাক্সিমাম 4 জন বিদেশিকে রেখে একাদশ সাজানো যাবে। এবারে পারিশ্রমিক পরিশোধের দিকটায় বেশ সতর্ক অবস্থানে গভর্নিং কাউন্সিল। সাইনিং এর সময় 25, লিগ পর্ব শেষ হওয়ার আগে 55 এবং টুর্নামেন্ট শেষ হওয়ার 1 মাসের মধ্যে বাকি 25% অর্থ পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এবার বদলে যেতে পারে বিপিএল এর ট্রফিও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 2021 সালের চিঠিতে বিসিবির কাছে মঞ্জু তৌহিদুলের কাছ থেকে বাঁচার আকুতি জানিয়েছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। জানিয়েছেন মঞ্জুর দুর্ব্যবহারে কতটা মানসিক চাপে ছিলেন তিনি। দলের মধ্যে কোন্দল থামাতে আহ্বান জানান প্রধান নির্বাহীর কাছেও, তবুও পাননি সুরাহা। যদিও 13 পাতার সেই চিঠিতে যৌন হয়রানির বিষয় নির্দিষ্ট করে কোনো কথা উল্লেখ করেননি জাহানারা আলম। সমাজের চোখ রাঙানি, ব্যঙ্গ, বিদ্রুপ পেরিয়ে আলোর পথে এগুচ্ছিল বাংলাদেশ নারী ক্রিকেট। আসতে শুরু করে সম্মানের জায়গায়, কিন্তু সেই আলোয় এখন ছায়া এক বিস্ফোরক অভিযোগে। সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির মন্তব্যে তুলকালাম দেশের ক্রিকেট। তার চেয়ে বড় অভিযোগ, সবকিছু জেনেও কেন চুপ ছিল বিসিবি। সময় সংবাদের হাতে এসেছে 4 বছর আগে বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি। সেখানে লিখেছেন কতটা মানসিক চাপে ছিলেন তিনি। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি বিসিবির কাছে ওদের বিচার চাই না। আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সবকিছু A to Z আমি উল্লেখ করেছি। বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি অনুযায়ী মঞ্জুরুল ইসলামের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয় 2021 সালে বাংলাদেশ গেমস চলাকালে। টুর্নামেন্টের ফাইনালের আগে বিসিবি আয়োজিত এক ডিনার পার্টিতে উইমেন্স কোঅর্ডিনেটর সরফরাজ বাবু জাহানারাকে অনুরোধ করেন দলের ভেতরের কোন্দল থামাতে। সিনিয়র ক্রিকেটার হিসেবে জাহানারা কথা দেন ঐক্যের, কিন্তু সেই আশ্বাসই হয়ে যায় তার জন্য কাল। চিঠিতে জাহানারা জানান এরপর থেকেই সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম শুরু করেন তার সঙ্গে খারাপ আচরণ। জাহানারার সঙ্গে দূরত্ব বাড়ে ম্যানেজার তৌহিদুল ইসলামেরও। গণমাধ্যমে কথা বলার অনুমতি, এমনকি সাধারণ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয় জাহানারাকে। জাহানারা রুমানার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ে অভিযোগ তোলেন সেই চিঠিতে। বিসিবিকে জানান বাংলাদেশ গেমসে অধিনায়কত্ব না পেয়ে কতটা ভেঙে পড়েন রুমানা। সেই টুর্নামেন্টে জাহানারা ও সালমার সঙ্গে খারাপ ব্যবহার করেন মঞ্জু। প্রাধান্য বাড়তে থাকে জ্যোতির। চিঠিতে অভিযোগ করা হয় মঞ্জু ও তৌহিদুল চেষ্টা করেছেন জাহানারার গণমাধ্যমে সাক্ষাৎকার এবং বিজ্ঞাপন থেকে আয় বন্ধ করতে। সমস্যা বাড়তে থাকলে এক পর্যায়ে বিষয়টি জানানো হয় খালেদ মাহমুদ সুজনকে। তার উদ্যোগে 3 জনে বসেন আলোচনায়। সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও সমস্যার সমাধান হয়নি। অনুশীলন সহ সব ক্ষেত্রেই বাধার মুখে পড়তে থাকেন জাহানারা। চিঠিতে আরও অভিযোগ করা হয় মঞ্জুর পক্ষপাতমূলক আচরণে বাড়তে থাকে জ্যোতি, পিঙ্কি, তৃষ্ণা ও ঋতুর কদর। এমনকি তার কিছু সতীর্থের সঙ্গে মঞ্জুর ভিন্ন সম্পর্ক আছে বলেও ইঙ্গিত দেন জাহানারা। এসব কিছুর সমাধান চেয়ে বিসিবির কাছে জানান কতটা চাপে আছেন তিনি। মানসিক নির্যাতন থেকে বাঁচতে আকুতি জানান বিসিবির কাছে। তবে সম্প্রতি সাক্ষাৎকারে বললেও পুরো চিঠির কোথাও যৌন হয়রানির কথা উল্লেখই করেননি জাহানারা। সাবেক অধিনায়কের করা এমন অভিযোগ উড়িয়ে দেয়া যায় না, তাই সর্বোচ্চ তদন্তের দাবি সব মহলের। কারণ যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয়ে এমন মন্তব্যে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের নারী ক্রিকেটের ভাবমূর্তি। অভিভাবকদের মনে ঢুকেছে ভয়, তাই সুষ্ঠু সমাধান না হলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ক্রিকেট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন নেপাল ও ভারত ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না হামজা চৌধুরী। আর্থিক বিষয় উপেক্ষা করে দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান লেস্টার সিটি তারকা। এদিকে টেলিকম কোম্পানি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হামজা। কোম্পানিটির সঙ্গে আগামী 1 বছর যুক্ত থাকবেন দেশের ফুটবলের এই পোস্টার বয়।
হামজা চৌধুরী মাঠে কিংবা মাঠের বাইরে ক্লান্তি যেন হার মেনেছে তার কাছে। সোমবার সন্ধ্যায় ঢাকায় পা রেখে পরদিন সকালেই ব্যক্তিগত কাজে যুক্ত হলেন হামজা। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে দেশে এসেই আলো ছড়াচ্ছেন তিনি। মাঠের বাইরেও নিজেকে ব্যস্ত রাখছেন দেশের ফুটবলের পোস্টার বয়। এবার নতুন এক পথ চলা শুরু হামজার। দেশের একটি টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আগামী 1 বছর কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন লেস্টার সিটির এই ফুটবলার। নতুন এই অভিজ্ঞতা নিয়ে রোমাঞ্চিত তিনি। It's one of the biggest companies in the country, and like we say, to obviously strive to help the younger generations and all the customers we already have. So yeah, for me to work for a brand that strives for better is something that aligns with the way I live my life too. So it's a massive opportunity, and again, আর্থিক বিষয়গুলো অনেকটাই নগণ্য হামজার কাছে। ভালোবাসার জায়গা থেকেই দেশের ফুটবল উন্নয়ন করতে চান তিনি। It's never just about the money. Obviously, money always helps, but it's the passion for my country and how I can improve the conditions in this country. One of the main reasons I came to play for Bangladesh is to improve Bangladesh and give back what I can. A lot of my childhood memories are from Bangladesh and enjoying myself here. So to be able to come back and help in any way I can, if that's to inspire the younger generations to play football. আসন্ন নেপাল ও ভারত ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে বদ্ধপরিকর হামজা। দুই বড় গেম আছে, নেপাল ফ্রেন্ডলি গেম ফর দ্য ওয়ার্ম আপ, ইন্ডিয়ার গেমের সঙ্গে। সো লাস্ট ফিউ রেজাল্টস আমরা রয়ে গেছে না, বাট আমরা একবারে ক্লোজ আছি, গুড পারফরমেন্সেস খেলতেছি, আর ইনশাআল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। দলের সঙ্গে দুদিন অনুশীলন করে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে মাঠে নামবেন হামজা চৌধুরী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজন নিয়ে সন্তুষ্ট প্রতিযোগীরা। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকলেও প্রভাব পড়বে না মাঠে, বলছেন ভারতীয় আর্চাররা। ফুটবলারদের আচরণ ও ফুটবল খেলা নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যের জবাব চেয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। বিসিবি থেকে উত্তর এলেই এর সমস্যার সমাধান হবে বলে মত বাফুফের সভাপতির। এদিকে আসিফ আকবরের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ফুটবলাররা। বিসিবি পরিচালককে ক্ষমা চাইতে বললেন তারা। প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই সেখানে ফুটবল অকুপাই করে রেখেছে, এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই, কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে, সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। সম্প্রতি বিসিবি পরিচালক হওয়া সঙ্গীত শিল্পী আসিফ আকবরের এই মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে দেশের ফুটবল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থক থেকে সাবেক ফুটবলাররা সবখানেই উঠেছে প্রতিবাদের ঝড়। ক্রিকেট কনফারেন্সে ফুটবলকে তুচ্ছ করে আসিফ আকবরের বক্তব্যের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে বাফুফে সভাপতি তাবিত আউয়াল, যেখানে বিসিবি সভাপতি আমিনুল হক বুলবুলের কাছে বেশ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন বাফুফে সভাপতি। অস্বাভাবিক কারণের জন্যই বা কারণের ব্যাখ্যাটা চেয়ে আমি কিন্তু শ্রদ্ধার সাথে আমার বিসিবির প্রেসিডেন্ট মহোদয়ের প্রতি একটা চিঠি পাঠিয়েছি। কিছুদিন আগে একই প্রোগ্রামে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন দেশের ক্রীড়াঙ্গনের বড় দুই প্রতিষ্ঠানের কর্ণধাররা। তাহলে এখন কেন এমন রেষারেষি? তবে বাফুফে বস বললেন বিসিবি থেকে উত্তর এলেই হবে সমস্যার সমাধান। আসিফ আকবরের বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে প্রতিবাদ করেছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, যেখানে এমন বক্তব্যের জন্য বিসিবি পরিচালক আসিফকে দেশের কোটি ফুটবল সমর্থকদের কাছে ক্ষমা চাইতে বললেন তারা। বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি তার এই বক্তব্যের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছে। উনি যে বক্তব্যটা দিয়েছে ওটা ফিরে নেওয়া হোক, এটা তীব্র নিন্দা জানায়, এবং এটা আমি মনে করি এটার জন্য আমাদের বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। যদিও নিজের বক্তব্যে এখনো অনড় বিসিবি পরিচালক আসিফ আকবর, ক্ষমা চাওয়ার পরিবর্তে বরং রসিকতা করেই ফুটবল ফেডারেশনের সঙ্গে মাঠ নিয়ে তর্কে বসতে চান তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আর্চারি প্রসঙ্গ, টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশকে বিপজ্জনক মনে করছেন না ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ভারতীয় আর্চাররা। টুর্নামেন্ট শুরুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও সবকিছু নিয়ে সন্তুষ্ট তারা। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকলেও মাঠে তার কোনো প্রভাব পড়ে না বলে মনে করেন তারা।
আয়োজন নিয়েও বেশ ইতিবাচক ভারতীয়রা। এছাড়া একই ভেন্যুতে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ আলাদা উত্তাপ ছড়াবে এমনটাই প্রত্যাশা তাদের। বাংলাদেশের সঙ্গে শীতল সম্পর্ক উপেক্ষা করে ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করছে ভারত। যে কোনো স্পোর্টসে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের দলগত নারী কম্পাউন্ডের সেমিফাইনালেও সেই চিত্র। যদিও শেষ পর্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের কাছে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন ভেস্তে যায় বাংলাদেশের। এতে ফাইনালে স্বর্ণপদকের জন্য এক ধাপ এগিয়ে গেল ভারত। এর আগে নিরাপত্তা ইস্যুতে অনেক স্পোর্টস ইভেন্টে অংশ না নিলেও এবার ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করছে ভারত। ঢাকায় এমন জমকালো আয়োজনে সন্তুষ্ট দেশটির আর্চাররা। এখানে তো ভালো, খুব ভালো প্রোটেকশন, সবসময় লাইটনিং করে নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা খুব ভালো। আর আমি কোনোদিনও ভাবি না কি এখানে এসে আমাদের কোনো প্রবলেম হবে। টুর্নামেন্ট অর্গানাইজেশন খুব ভালোভাবে হচ্ছে এবং এটা একটা সাকসেসফুল একটা নোট যে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপটা ভালোভাবে সাকসেসফুল হচ্ছে। শুধু টুর্নামেন্ট আয়োজনই নয়, বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেছেন ভারতের হয়ে অংশ নেয়া আর্চাররা। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকলেও মাঠে তার কোনো প্রভাব পড়ে না বলে মনে করেন ভারতীয়রা। সবাই বলেছিল কি সিচুয়েশন না সিচুয়েশন সাবধানে, বাট এখানে এসে দেখলাম অনেক নর্মাল, এভরিথিং ইজ নর্মাল অ্যান্ড বাকি এভরিথিং ইজ ফাইন, ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড হোপিং কি আরও বাংলাদেশ এরম টুর্নামেন্ট অর্গানাইজ করুক। এশিয়ান কাপ আর্চারিতে এবার আলাদা মাত্রা যোগ করেছে ভেন্যু জাতীয় স্টেডিয়াম। একই ভেন্যুতে কদিন পরই ফুটবলে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়েও বেশ ইতিবাচক ভারতের আর্চাররা। যারা স্পোর্টস লাভার হয় তারা অবশ্যই স্পোর্টসটাকে ভালোবাসে। হার জিত সেটা পরের কথা, বাট খেলাটাকে মজা করবে সবাই পাবলিক, সেটাই আমার আশঙ্কা। কলকাতার ছেলে হয়ে খুবই ফুটবল প্রেমী, তো সেই জায়গায় ইন্ডিয়ান ফুটবল যদি ভালো করে আর এখানে এসে খুব ভালো পারফরমেন্স করে, ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্য ম্যাচ। আর আমরা এখানে খেলে আমরা জিতে গেলাম তো অবভিয়াসলি ইন্ডিয়ার জন্য এটা ভালোই ভেনিউ। তো ইন্ডিয়া ইন ফিউচার যেদিন ম্যাচ আছে সেদিন খুব ভালো করবে। দলগত নারী কম্পাউন্ডে বৃহস্পতিবার স্বর্ণপদকের জন্য লড়বে ভারতের আর্চাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। দেশের নারী ফুটবলকে আরও এগিয়ে নিতে 2025 থেকে 28 মেয়াদে বিশেষ পরিকল্পনা করেছে বাফুফে, যার নাম দেওয়া হয়েছে এম্পাওয়ার হার। এই আয়োজনে উপস্থিত ছিলেন ফিফার এশিয়ান অঞ্চলের নারী ফুটবলের উন্নয়ন বিষয়ক প্রধান সাইমন অ্যান্থনি। ফিফার এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে সন্তুষ্ট বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। মাঠে খেলা বাড়ানোর পাশাপাশি নারী ফুটবলারদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন বাফুফের সভাপতি। নারী ফুটবলটাকে আরও জাগ্রত করার জন্য এবং বিশেষ করে নারীদেরকে ফুটবলে আরও অন্তর্ভুক্ত করার জন্য আজকে আমাদের 2025-2028 ফিফা পিএফএফ উইমেন্স স্ট্র্যাটেজিটা লঞ্চ করেছিল। এই স্ট্র্যাটেজিতে মূলত হলো ভবিষ্যৎ দিনগুলোতে আমাদের দল এবং আমাদের খেলোয়াড়রা কীভাবে পারফরমেন্স করবে এবং নতুন নতুন পাইপলাইনে যে খেলোয়াড়রা আসতে চান বা ট্যালেন্ট হান্ট করে আমরা খেলোয়াড়দেরকে আরও খুঁজে বার করতে চাই, তাদেরকে কীভাবে আমরা প্রশিক্ষণের মাধ্যমে রাখতে পারব। আর সেকেন্ড পার্টটা হবে যে আলটিমেটলি প্রফেশনাল জায়গাটা কীভাবে আমরা তৈরি করতে পারব। তো অনেক সময় আমরা দেখেছি যে নারীরা অনলাইনে বিশেষ করে সাইবার বুলিংয়ের ভিকটিমস হয়। তা আমরা যেন সেই ধরনের এগেনস্ট সাইবার বুলিং বা যে কোনো নিরাপত্তা বিষয়তে আমরা সহযোগিতা করতে পারি। কিন্তু ফুটবল অঙ্গল থেকে যদি কেউ হ্যারাসড হয়, যদি কেউ ভিক্টিমাইজড হয়, ফুটবল ফেডারেশন কখনও চুপ থাকবে না, পিছিয়ে আমরা থাকবো না। আমরা পাবলিকলি মাঝে মধ্যে প্রাইভেটলি অবশ্যই আমরা পদক্ষেপ নিব। মজা করার জন্য স্কোয়াড দেওয়া হয়নি। বিশ্বকাপ বাছাই পর্বে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। সেরা ফুটবলারদের নিয়ে জয়ের জন্য লড়বে দল, জানিয়েছেন জার্মানি ফুটবল দলের হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান। এদিকে ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে ফ্রান্স। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ এতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি টেবিলের শীর্ষে অবস্থান করলেও এখনও নিশ্চিত হয়নি 2026 বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপ বাছাই পর্বে ডায়মন্ড শাফটদের সামনে লুক্সেমবার্গ। আসন্ন ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে জার্মানরা। আর মাত্র 2টি ম্যাচ জিতলেই বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই জার্মানদের সামনে। কোচ নাগেলসম্যানও আশাবাদী সেরা ছন্দের 14 নভেম্বর লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচ খেলতে দেশটিতে যাবে গোরেস্কা, লিরয় সানেরা।
18 নভেম্বর গ্রুপের প্রতিদ্বন্দ্বী স্লোভাকিয়াকে আতিথ্য দিবে জার্মানি। বিশ্বকাপ বাছাই পর্বে দুই দলই লড়াই করছে সমান তালে। 4 ম্যাচ শেষে সমান 9 পয়েন্ট নিয়ে লড়ছে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে। সেই দিক থেকে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য, তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খুব বেশি পরিবর্তনে যাচ্ছেন না কোচ। যারা স্কোয়াডে আছে তারা সবার সিদ্ধান্তেই ডাক পেয়েছে। আমরা কোনো ফুটবলারকে ফান গেমের জন্য নির্বাচন করিনি। ফুটবলারদের যোগ্যতার ভিত্তিতেই বাছাই করা হয়েছে। আমরা বিভিন্ন কম্বিনেশন ট্রাই করে দেখছি, দলে একটা ব্যালেন্স চাচ্ছি। আমি চাই প্রতিটি পজিশনে নতুন অন্তত 2 জন ফিট প্লেয়ার থাকুক। আমরা খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে পারবো না। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে সামনের 2টি ম্যাচ জিততে হবে। আমরা সেটা নিয়ে ভাবছি। বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে অনুশীলন শুরু করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও। শুক্রবার ইউক্রেনকে আতিথ্য দেবে ফরাসিরা। তার আগে ঘোষিত দল নিয়ে অনুশীলনে দিদিয়ের দেশম। এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হয়নি গেল আসরের রানার্স আপদের, তাই ম্যাচটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। প্রথম অনুশীলন সেশনে পুরো দলকে না পেলেও 2-1 দিনের মাঝে সব ফুটবলারদের পাচ্ছেন কোচ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পেছালো বিপিএল এর নিলাম। 17-র পরিবর্তে ক্রিকেটার দলে ফেরানোর আনুষ্ঠানিকতা 21 নভেম্বর। বিদেশিদের জন্য সর্বোচ্চ $3.5 লাখ খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজগুলো। এবং ভারতের আগে নেপালকে হারাতে চান হামজা দেওয়ান চৌধুরী। দেশকে প্রতিনিধিত্ব করাই বেশি গুরুত্বপূর্ণ লেস্টার সিটি তারকার। রবির সঙ্গে 1 বছরের চুক্তি। এই ছিল খেলার সময়ে। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।